মজার পাঠশালা, হাতেখড়ি হবে অনলাইনেই। আমরা করব জয় একদিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আমরা আজকে আলোচনা করব সপ্তম অধ্যায়ের প্রথম যে পাঠটি, অর্থাৎ এখানে আমাদের শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার সম্পর্কে। এই শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার সম্পর্কে আমি গত পাঠে কিন্তু কম বেশি একটু ধারণা তোমাদেরকে দিয়েছি। অর্থাৎ শেয়ার সম্পর্কে এই যে দুটি, সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার সম্পর্কে গত 6 পাঠে আমি কিন্তু আলোচনা করেছি। তো আমি আবারও এগুলো নিয়ে একটু আলোচনা করব, যেহেতু এখানে আরো 3টি শেয়ারের হিসাব আমাদের এখানে এসছে। তো সর্বপ্রথম যেটি শেয়ারটা হচ্ছে আমাদের ব্যবসায় যে মূলধনটা আনয়ন করা হয় সেই মূলধনের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তো আমরা যখন কোনো বড় ব্যবসা শুরু করি, অর্থাৎ যেখানে বিনিয়োগের পরিমাণ অনেক হতে হয়, তো সেক্ষেত্রে কি করা হয়, একজন কিংবা দুইজন ব্যক্তির পক্ষে এই মূলধনটা আনয়ন করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কি করা হয়, সেই যে ব্যবসা প্রতিষ্ঠান তারা কিন্তু আরো মালিক খুঁজে। তো সেই মালিকটা কিভাবে নিবে, তো তারা যে ক্ষুদ্র ক্ষুদ্র দেয় সেটার ব্যক্তিতে আমাদের একটা শেয়ার তৈরি করা হয়। অর্থাৎ ওই যে অধিক বড় যে বিনিয়োগের যে টাকাটা সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে আমরা ধরতে পারি যে যেমন 100 টাকা করে পার শেয়ার, অর্থাৎ একটি শেয়ারের মূল্য 100 টাকা। তো এভাবে অনেকগুলো শেয়ার তৈরি করে ফেলার পর ওখান থেকে যতজন ব্যক্তি যতগুলো ক্রয় করে ঠিক ততজন শেয়ার হোল্ডারগণ হন সেই ব্যক্তিগণ। তো এখন এই শেয়ারকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। তো সেই ভাগগুলো আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথম হচ্ছে সাধারণ শেয়ার। তো সাধারণ শেয়ারটা কেমন? সাধারণ শেয়ারটা হচ্ছে যে কোনো ব্যক্তি যখন এই শেয়ার ক্রয় করে, তো শেয়ার ক্রয় করার পরে সে কি করে, তার কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণে একটা থাকে যে সে লভ্যাংশ, মানে যতগুলো মালিক থাকবে কিংবা শেয়ার থাকবে সেই শেয়ারের কিন্তু পরিমাণ মতো লভ্যাংশ কিন্তু সে পাবে। যদি লভ্যাংশ ঠিক যতটুকু পরিমাণ কোম্পানি লাভ করবে ঠিক ততটুকু পরিমাণে কিন্তু এই শেয়ার হোল্ডারগণ পাবে। কিন্তু অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে সেটা উল্টো। অগ্রাধিকার শেয়ার যখন কেউ গ্রহণ করে, তো সে অগ্রাধিকার শেয়ার পত্রে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট থাকে যে মুনাফা লাভের এত অংশ পাবে। অর্থাৎ বলা থাকতে পারে যে সে টাকার 10% পাবে। সে টাকার যদি 10% পায় তাহলে কিন্তু সে ঠিক যতটুকু বেশি লাভ হোক না কেন সে সেই 10% হারেই পাবে, এর বেশি সে পাবে না। তো এক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডারদের একটি সমস্যা কি, যদি ব্যবসায় যদি ক্ষতি হয় তাহলে কিন্তু সেই ক্ষতিটা কিন্তু এই সাধারণ শেয়ার বহন করে, বাট অগ্রাধিকার শেয়ার কিন্তু সেটা বহন করে না। তো তারপরে যেটি আসছে বিলম্বিত শেয়ার। তো বিলম্বিত শেয়ারটা কি জিনিস, এই সকল শেয়ার যত রকমের শেয়ার আছে সবাইকে লভ্যাংশ দেওয়ার পরে লভ্যাংশ পাবে বিলম্বিত শেয়ার। আর বিলম্বিত শেয়ারটা হচ্ছে সর্বশেষ শেয়ার। তারপরে যেটি আছে রাইট শেয়ার। রাইট শেয়ারটাকে আমরা বাংলায় বলতে পারি যে প্রবর্তক শেয়ার। তো প্রবর্তক শেয়ার কেন, যখন একটি ব্যবসা প্রতিষ্ঠানে আমার 1 কোটি টাকার একটি ব্যবসা, সেখানে আমি ধরতে পারি যে আমার 10,000 শেয়ার আছে। তো 10,000 শেয়ারে আমরা মনে করলাম যে না, আমি এটা ধরি যে আমার 10,000 টাকার একটা ব্যবসা, সেখানে আমার প্রত্যেকটা 500 টাকা করে যদি হয় তাহলে 500 শেয়ার। তো 500 শেয়ারের মধ্যে আমার অধিক লাভ হয়েছে, আরো 5,000 টাকা লাভ হয়েছে। তো এখন সবাইকে দেওয়া হয়েছে কত করে, 10,000 টাকার হিসাব দিয়ে দেওয়া হয়েছে। এখন 5,000 টাকার যে অতিরিক্ত লাভ আছে সেটা আবার কিন্তু ব্যবসায় শেয়ার হিসাবে কিন্তু নেওয়া যায়। তো যখন নেওয়া যায় সেই শেয়ারগুলো কিন্তু আবার মানুষকে ভাগ করে দেওয়া হয়। তো সেটাই হচ্ছে রাইট শেয়ার। ওই শেয়ারটা যখন অন্য কেউ ক্রয় করতে পারবে, অর্থাৎ আমি ভুল বললাম যে ওটা হচ্ছে বোনাস শেয়ার। আর রাইট শেয়ারটা হচ্ছে যে যেটা আমার কোম্পানিতে আরো ঋণস্বরূপ আরো টাকা দরকার, তো তখন আরো শেয়ার কিন্তু তৈরি করতে পারে। তো তখন ওই শেয়ার ক্রয়ের অধিকার যখন পাচ্ছে তখনই সেটাকে আমরা বলি রাইট শেয়ার। আর বোনাস শেয়ারটা হচ্ছে যে অতিরিক্ত যে শেয়ারগুলো থাকে, সেটা যে অতিরিক্ত লভ্যাংশ সেটাকে আবার শেয়ার হিসাবে তৈরি করে। তো যখন লভ্যাংশকে শেয়ার হিসাবে করে তখন সেটার নাম হয় বোনাস শেয়ার। আর এই শেয়ারগুলো সকল যারা শেয়ার হোল্ডারগণ আছে তাদেরকে ভাগ করে দেওয়া হয়, এজন্য এটা নামকরণ করা হয়েছে বোনাস শেয়ার। তো এখন আমরা জানবো বন্ড সম্পর্কে। বন্ডটা হচ্ছে এক ধরনের ঋণ, অর্থাৎ বন্ড বা ডিবেঞ্চার দুটোই হচ্ছে আমাদের এক ধরনের ঋণ, অর্থাৎ ঋণের দলিল বলতে পারি আমরা। তো এটা কেন ঋণ, তো ডিবেঞ্চার হচ্ছে আমার এই যে শেয়ারগুলো আমি ধরি 100 টাকা করে ডিবেঞ্চার, তো এটার পরিমাণে কি হয়েছে, এটা একটি দলিল হিসাবে আসে যে এই 100 টাকার হিসাবে
কোনো কোম্পানি যখন বন্ড বিক্রয় করে তখন কোনো ব্যক্তি কিন্তু সেই বন্ডগুলোকে ক্রয় করে, আর তাহলে ব্যবসায় কিন্তু আমাদের মুনাফা বাড়ে। বাট এখানে একটি শর্ত আছে যে বন্ড ক্রয় করতে গেলে ওই কোম্পানিকে এমন কিছু জামানত রাখতে হবে, কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে সেই জামানতটা রাখতে হয় না। এই জন্য বন্ড আর ডিবেঞ্চারের পার্থক্য শুধু এটুকুই যে জামানত, অর্থাৎ এরও যে কাজ এরও সে কাজ, কিন্তু ডিবেঞ্চারটা হচ্ছে আমার কিছু জামানত না রেখেই ওই বন্ডটা বিক্রয় করতে পারে। আর এই যে বন্ডের কাজটা, সেই শেয়ারটা ক্রয় করতে গেলে বিক্রয় করতে গেলে তাকে কিছু জামানত রাখতে হবে। সেই দলিলটার যখন নিচ্ছি, যেই টাকাটা নিচ্ছি, সে তার বাবদে তার জন্য আমার কিছু রাখা লাগতেছে। তো এটাই ছিল আমাদের শেয়ার বন্ড ও ডিবেঞ্চার। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছো।